আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ জায়গায়। প্রাকৃতিক সৌন্দর্য আর ধর্মীয় গুরুত্বের জন্য এই স্থানটি সবার কাছেই সমান আকর্ষণীয়। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তুর্না এক্সপ্রেস ট্রেনে যাত্রা শুরু করলাম রাত 11টা 15 মিনিটে। ভাড়া শোভন চেয়ার 300 টাকা। গন্তব্য ফেনী স্টেশন। ভোর 4টার সময় ফেনী স্টেশনে পৌঁছালাম। তখনও চারদিকে অন্ধকার। স্টেশনটা অনেক সুন্দর। কেউ কেউ আবার তাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় বসে আছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। ভোরের আলোতে স্টেশনটা আরো সুন্দর লাগছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আজ আমি আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি। বিশাল এক পাহাড়। বলছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের কথা। স্টেশন থেকে 40 টাকা ভাড়ায় অটোরিকশা নিয়ে যাচ্ছি মহিপাল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকে বাসে করে যেতে হবে সীতাকুণ্ড বাজারে। ফেনী শহরের নিস্তব্ধতা একটু একটু করে কোলাহলে রূপ নিচ্ছে। 10 মিনিটে পৌঁছে গেলাম মহিপাল বাস স্ট্যান্ডে। তারপর ঈশ্বরদী টু চট্টগ্রামগামী বাসে যাত্রা শুরু করলাম সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। ভাড়া 100 টাকা। বৃষ্টি ভেজা রাস্তায় বাস ছুটে চলেছে। চারদিকে সবুজের সমারোহ। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এর সর্বোচ্চ চূড়ার উচ্চতা 1152 ফুট বা 365 মিটার। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। পাড়ি দিতে হয় 2200-রও বেশি সিঁড়ি। এর উপরে আছে এক জাগ্রত শিব মন্দির। সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের তীর্থস্থান এটি। সেই সঙ্গে পর্যটকদের জন্যও রোমাঞ্চকর এক স্থান। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। অনেকেই বিশাল এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান। আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে সেখান থেকে ফেরেন। শহর ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পর পাহাড় দেখতে পেলাম। সব মিলিয়ে দৃশ্যটা অদ্ভুত সুন্দর। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের যাত্রায় সীতাকুণ্ড বাজারে পৌঁছালাম। এরপর 20 টাকা ভাড়ায় শেয়ারিং সিএনজিতে চেপে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এসে নামলাম। এই রেস্টুরেন্টে সকালের নাস্তাটা সেরে নিলাম। পাশের দোকান থেকে 40 টাকা দিয়ে একটা লাঠি নিয়ে নিলাম, যেটা পাহাড়ে উঠতে ও নামতে আমাকে অনেক সাহায্য করবে। আবার দোকানি বলল, পাহাড় থেকে নামার পর অক্ষত অবস্থায় লাঠিটি ফেরত দিতে পারলে 20 টাকা ফেরত দিবে। যাই হোক, পাহাড়ে ওঠার জন্য আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। একটু সামনে এগুলেই এরকম দোকান দেখতে পাবেন। দোকানের উল্টো পাশে একটা মন্দির। বটগাছ ভেদ করে সকালের সূর্য উঁকি দিচ্ছে। চারদিকে সবুজ আর সবুজ। মন ভালো করার জন্য আর কিছু কি প্রয়োজন আছে? আমি মুগ্ধ নয়নে চারপাশ পরখ করতে করতে উপরে উঠছি।
এটা শম্ভুনাথ মন্দির। এই মন্দিরটা আপনাদের নিচে নামার সময় দেখাবো। আর একটু উপরে উঠতেই চোখে পড়লো একটা উঁচু পাহাড়, চূড়ায় একটা মন্দির দেখা যাচ্ছে। যেতে যেতে পথে এরকম অনেক দোকান দেখতে পাবেন। একটু আগে দেখা সূর্য হঠাৎ মেঘে ঢেকে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছু লোকজন নিচে নেমে আসছিল, তাদের জিজ্ঞেস করে যেটা জানলাম, বৃষ্টির কারণে পাহাড়ি পথটা পিচ্ছিল হয়ে গেছে, যার কারণে উপরে ওঠা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কেউ কেউ পিছলেও পড়ে গেছে, এজন্যই ওরা সবাই চলে যাচ্ছিল। আমিও হতাশ হয়ে নিচে নেমে আসছিলাম। উপর থেকে একবার পিছলে পড়লে বড় ধরনের বিপদ হতে পারে, তাই সিদ্ধান্ত নিলাম উপরে ওঠা যাবে না। আমি যখন পাহাড়ে আসার সিদ্ধান্ত নিয়েছি তখনও নিশ্চিত ছিলাম না যে উঠতে পারবো, কারণ আমি কখনো পাহাড়ে উঠিনি। তবে ইচ্ছা ছিল শতভাগ চেষ্টা করব, কিন্তু বৃষ্টির জন্য সেটা আর হচ্ছে না। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো এর মধ্যে অনেকেই উপরের দিকে উঠে গেছে, তারা তো নিচে নেমে আসেনি, তারা যদি পারে আমি কেন পারবো না। অন্তত যে পর্যন্ত যাওয়া যায় সেই পর্যন্ত যাব, তারপর না পারলে নিচে নেমে আসবো। অতএব আবার যাত্রা শুরু। দেখুন কি পিচ্ছিল রাস্তা, একবার পিছলে গেলে কি হতে পারে কল্পনা করতেও ভয় লাগছে। বৃষ্টি থামার পর প্রায় 1 ঘন্টা পর আমরা আবার সাহস করে ওঠা শুরু করেছি। তবে রাস্তা খুবই ডেঞ্জারাস, খুবই পিচ্ছিল, খুবই সাবধানে উঠতে হবে। তবে আমি রিকমেন্ড করব বর্ষার সময় অ্যাভয়েড করাটাই বেশি ভালো হবে। এই যে অ্যাংলেট লাঠি নিয়ে নিয়েছি। কিছু দূর হেঁটে বুঝলাম অ্যাংলেট কেনাটা খুবই বুদ্ধিমানের কাজ হয়েছে। ছোট একটা ঝর্ণার দেখা মিলল। ঝর্ণার পাশ দিয়ে দুই দিকে দুটি রাস্তা চলে গেছে। ডান পাশের পথটায় প্রায় পুরোটাই সিঁড়ি পথ, যেটা দিয়ে ওঠা বেশ কঠিন, কারণ সিঁড়িগুলো খুবই খাড়া। অনেকেই এই পথ দিয়ে উপরে উঠতে গিয়ে অর্ধেক পথ থেকে ফিরে আসে। আর বাদিকের রাস্তাটা সম্পূর্ণ পাহাড়ি পথ এবং মাঝে মাঝে ভাঙা সিঁড়ি আছে। আমি পাহাড়ি রাস্তা দিয়ে উঠবো আর নামার সময় ডান দিকে সিঁড়ি দিয়ে নামবো। আশেপাশের সবুজে ঘেরা অকৃত্রিম মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। অনেক খারাপ সিঁড়ি। পাহাড়ে ওঠার ফাঁকে ফাঁকে ছবি তুলে প্রকৃতির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে রাখতে পারেন। মাঝে মাঝে থেমে বিশ্রাম নিতে পারবেন চায়ের দোকানগুলোতে। সেই সঙ্গে কোলাহলহীন পাহাড়ের কূলে বসে পাখির ডাক, বাতাসে গাছের পাতার শব্দ সব শুনতে পাবেন। সীতাকুণ্ড শহরের ভিউটা দেখা যাচ্ছে। পাহাড়ে উঠাতে তাড়াহুড়ো করা যাবে না, একটু উঠবেন আবার একটু বিশ্রাম নেবেন, এভাবে করে সতর্কতার সহিত উঠবেন। একটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম, এখান থেকে সীতাকুণ্ড শহরটা দেখা যাচ্ছিল। পাহাড়ের কিছু জুম ক্ষেতও দেখতে পাচ্ছি। বৃষ্টিতে পাহাড়ে না ওঠাই শতভাগ নিরাপদ। এত খারাপ পথ যে উপর থেকে নিচের সিঁড়ি দেখা যায় না। প্রায় 1 ঘন্টা 30 মিনিট ট্রেকের পর মিলল বিরূপাক্ষ মন্দির, যে মন্দিরটা নিচে থেকে দেখতে পেয়েছিলাম। প্রতি বছর মহাশিবরাত্রির মেলার সময় হাজার হাজার ভক্ত চন্দ্রনাথ পাহাড়ে সমবেত হন। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই স্থানটির ধর্মীয় গুরুত্ব অনেক। এছাড়া চূড়ায় দাঁড়িয়ে চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। বিশেষত আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে বঙ্গোপসাগর, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, চট্টগ্রাম শহর এগুলো চোখে পড়ে। মেঘলা আবহাওয়ার কারণে আমরা সমুদ্র দেখতে পেলাম না,
তবে আন্দাজ করতে পারছিলাম। বিরূপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছিল। নিচে দূরের সীতাকুণ্ড শহর আর চারদিকের পাহাড় আর পাহাড়। জীবনের প্রথম এরকম দৃশ্য দেখে কি যে ভালো লাগছিল এটি ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না। একটু বিশ্রাম নিয়ে আবার উপরে উঠতে শুরু করলাম। খাড়া পাহাড়ি পথ বেয়ে উপরে ওঠা অনেক কষ্টের। পাহাড়ে ওঠার সময় কখনো তাড়াহুড়ো করবেন না, খুবই আস্তে ধীরে পাহাড় উঠবেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাবেন না এবং একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবেন। ওই নিচে থেকে উঠে আসছি, আরো উপরে উঠতে হবে, ওই উপরে দেখুন দূরের পাহাড়গুলো। মেঘের জন্য খুব বেশি একটা দেখা যাচ্ছে না, আমি খালি চোখে যতটুকু দেখছি তাও কিছুটা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না। তারপরেও চেষ্টা করছি যে আপনাদের কিছু দেখাতে পারি কিনা। তো চলুন, আমরা আর অলমোস্ট উঠে পড়েছি, আর অল্প একটু। ফাইনালি আমি এসে পড়েছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। সকল উৎকণ্ঠা পেছনে ফেলে অবশেষে আমি এখন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। তখনও বিশ্বাস হচ্ছিল না যে আমি উঠতে পেরেছি, তবে শেষ পর্যন্ত উঠতে পেরে আমি খুবই আনন্দিত, কারণ এটা আমার প্রথম কোনো পাহাড়ে ওঠা। চন্দ্রনাথ মন্দির। মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। তাই এখানে হইহুল্লোড় না করে নীরবতা বজায় রাখুন। পৌরাণিক স্মৃতি বিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে এই পাহাড়ে। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন এই মেলায়। সব কষ্ট মুহূর্তেই ভুলে যাবেন চন্দ্রনাথ মন্দিরের উপরে উঠে আশেপাশের দৃশ্য দেখার পর। উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। নিচের যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটাই বিরূপাক্ষ মন্দির। একটু আগেই আমি এটা দেখে আসলাম। চারপাশ শুধু সবুজ আর সবুজ, যেন কোনো শিল্পী তার নিপুণ হাতে রং তুলিতে এঁকেছেন। এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম, কারণ নামার পথটা আরো বেশি ভয়ানক, আরো বেশি রোমাঞ্চকর। যদিও সিঁড়িপথ ধরে নামবো, কিন্তু সিঁড়িগুলো খুবই খাড়া আর বৃষ্টি হওয়ার কারণে পিচ্ছিল বটে। একটু এদিক সেদিক হলে আর রক্ষা নেই। চন্দ্রনাথ পাহাড়ের উপর ঘন্টাখানেক সময় কাটিয়ে এবার নামার পালা। সিঁড়ি এখনো ভেজা ও পিচ্ছিল। একটু অসাবধানতা বা অসতর্কতার কারণে বড় বিপদ হতে পারে, তাই নামার সময় আর ভিডিও করা সম্ভব হবে না। কিছুক্ষণ নেমে বিশ্রাম নিচ্ছি। দেখুন বন্ধুরা, সিঁড়িগুলো কি খারাপ। সিঁড়িগুলো এখনো ভিজা এবং পিচ্ছিল, যার কারণে ভিডিও করতে পারতেছি না। কিছু দূর পর পর এরকম ছোট ছোট দোকান পাবেন। এই দোকানে আপনি হালকা খাবার, বিস্কিট, জুস, লেবুর শরবত এগুলো খেতে পারেন। লেবুগুলো জমের লেবু। প্রায় 1 ঘন্টা নামার পর ছোট একটা ঝর্ণার দেখা মিলবে। এখানে পা ভিজিয়ে নিলাম। ঠান্ডা পানিতে পা ভিজিয়ে শরীরের কিছুটা ক্লান্তি কমিয়ে নিলাম।
আমরা অলমোস্ট নিচে চলে এসেছি, আর কয়েক মিনিটের পথ। স্বয়ম্ভুনাথ মন্দির। কথা দিয়েছিলাম এই মন্দিরটা আপনাদের নিচে নামার সময় দেখাবো, চলুন দেখি। পাহাড়ের পাদদেশে অবস্থিত স্বয়ম্ভুনাথ মন্দিরকে ক্রমদীশ্বর স্বয়ম্ভুনাথ শিব মন্দিরও বলা হয়, যা মাটি থেকে উৎপত্তি হয়েছিল বলে বিশ্বাস করা হয়। মূলত এই মন্দির দর্শন করেই তীর্থযাত্রীরা চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করেন। মন্দির দর্শন শেষ করে আমি নিচে চলে আসলাম। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আর কত টাকা খরচ হতে পারে, এসব আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের। ধন্যবাদ।